আমাদের আজকের গল্পের নাম জন্মদাতা। গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর লেখা অশোক ঠাকুর গোয়েন্দা সমগ্র থেকে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সুবিমল একসময় শহরের অ্যাথলেটিক ক্লাব, থিয়েটার ইত্যাদি নিয়ে খুবই মাতামাতি করতেন, পারলে এখনও করেন। সেজন্য অধিকাংশ ছেলেমেয়ের কাছে তিনি সুবিমলদা। তিনি বেশ হাসিখুশি লোক, সকলের সঙ্গেই মেলামেশা করেন, কথাবার্তাও বলেন। কিন্তু গতকাল সুবিমল অশোককে অবাক করে দিয়েছেন। গতকাল বিকেলে অশোক সবেমাত্র দোতলা থেকে নেমে ওদের মন্দিরের রকে গিয়ে বসেছে। সুবিমল ওর ছোট্ট গাড়িটা তখন নিয়ে এলেন। মুখখানি শুকনো, একটু গম্ভীর, যদিও অশোকের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, গোয়েন্দা ঠাকুর, তোমার কাছে একটু এলাম। অশোক তাড়াতাড়ি রক থেকে নেমে জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার সুবিমলদা? একটা খবর দিলে আমি নিজেই যেতাম। সুবিমল গাড়ি থেকে নেমে বলেছিলেন, তাতে সুবিধে হতো না। তোমার সঙ্গে একটু বিশেষ কথা আছে, খুবই গোপনে, তুমি আমি ছাড়া কেউ জানবে না। আমার বাড়িতে বসে বলার অসুবিধে আছে বলেই তোমার কাছে চলে এলাম আর কি। অশোক অবাক ও অনুসন্ধিৎসু চোখে সুবিমলের দিকে তাকিয়েছিল। দেখেছিল ওর মুখে সেই স্বভাবসিদ্ধ হাসিটা আর নেই, চোখের কোল বসা, কিন্তু দৃষ্টিতে কেমন একটা চঞ্চলতা, মুখটা গম্ভীর। অশোক বলেছিল, তাই নাকি? আসুন, ঘরে গিয়ে বসি। অশোক ওর বসবার ঘরে সুবিমলকে নিয়ে বসিয়েছিল। ওর বসবার ঘর জোড়া তক্তপোষ, আর তার উপর 70 ইঞ্চি পাতা, গুটি কয়েক তাকিয়া, তাস দাবা ইত্যাদি খেলা বা নিছক আড্ডা ছাড়া ওই ঘরে আর তেমন কিছুই হয় না। সুবিমল কোচা তুলে বসে, অন্যমনস্ক মুখে একটা সিগারেট ধরিয়েছিলেন। খানিকক্ষণ কোনো কথা বলেননি। অশোক ওর কাছেই বসেছিল। বেশ খানিকক্ষণ পরে সুবিমল যেন নিজে থেকেই চমকে উঠে বলেছিলেন, ও হ্যাঁ, কথাটা বলি। তোমার কাছে একটা অনুরোধ, কথাটা 5 কান করো না, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সেই ভরসাতেই তোমার কাছে আগে এসেছি। অশোক তখনও কিছুই বুঝতে পারছিল না, কোনো অনুমানই না। সুবিমল আবার একটু চুপ করে থেকে বলেছিলেন, তুমি তো জানোই আমার কোনো ছেলে মেয়ে নেই। সেজন্য তোমার বৌদির আর আমার মনের একটা কষ্ট বরাবরই খচখচ করে, কিন্তু মন তো মানে না, তাই না? আসাও যায় না। তাই বহু জায়গায় বহু পুজো দিয়েছি, নানান স্থানে গিয়ে হত্যে দিয়েছি। তোমার বৌদি, এমনকি আমিও বহু তাবিজ মাদুলি ধারণও করেছি, সবই বিফলে গেছে, কিছুই হয়নি। মন দুর্বল হলে মানুষ কি না করে। এসব বিষয়ে আগে কখনো বিশ্বাস ছিল না, তবু করেছি, বিশ্বাস করেই করেছি, যদি কিছু হয়ে যায়। কিন্তু কিছুই হয়নি। গতকাল বিকেলে সুবিমলদা এসেছিলেন, সুবিমল দাশগুপ্ত। সুবিমল এ শহরের আদি বাসিন্দা নন, এক পুরুষের বাস। আদিবাড়ি ছিল পূর্ববঙ্গে, বরিশালে। এখন এ শহরে বাস করছেন। অবস্থাও বেশ ভালো। কলকাতার এই শহরে 2টো বাস সার্ভিস আছে, একটি পেট্রোল পাম্পও আছে। ওর এক দাদা আছেন, তিনি কলকাতায় থাকেন। তিনি ব্যবসায়ী। সুবিমলের ব্যবসার সঙ্গে কোনো যোগ নেই। বাসের ব্যবসা ছিল সুবিমলের বাবার, তিনি ছোট ছেলেকে দিয়ে গেছেন। পেট্রোল পাম্পটা সুবিমল নিজে করেছেন। বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন। স্বামী স্ত্রীর সচ্ছল সংসার, সুখী দম্পতি বললে শহরের লোকেরা ওদেরই জানে। সুবিমলের একটি ছোট গাড়ি আছে, নিজেই চালান, ড্রাইভার রাখেননি। সুবিমলের স্ত্রীকে ঠিক আধুনিকা বলা যায় না, বাইরে তাকে বিশেষ দেখাও যায় না। বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা নিমন্ত্রণের বাড়িতে বা সিনেমা হলে দেখা গেলেও একলা কখনোই তাকে দেখা যায় না। সবসময় সুবিমলের সঙ্গেই থাকেন। বিভা, অর্থাৎ সুবিমলের স্ত্রীকে অশোক কয়েকবার দেখেছে, কিন্তু কথাবার্তা হয়নি, কারণ সুবিমল ওর স্ত্রীর সঙ্গে কখনো মুখোমুখি পরিচয় করিয়ে দেননি। আজকাল সামাজিকতা বলতে যা বোঝায়, সেদিক থেকে সুবিমল হয়তো একটু বেশি রক্ষণশীল, অথবা ওর স্ত্রী হয়তো বাইরের লোকজনদের সঙ্গে তেমন কথাবার্তা বলতে বা মেলামেশা করতে পারেন না। অথচ অশোক শুনেছে যে বিভা দাশগুপ্ত শিক্ষিতা, ইংরেজি অনার্স নিয়ে নাকি পাশ করেছেন। বয়স অনুমান 30-32 হতে পারে।
সুবিমল নিজে স্বাস্থ্যবান পুরুষ, বয়স প্রায় 40। ওর পাশে বিভা আরও সুন্দর, রূপসী তাকে বলতেই হবে, এবং স্বাস্থ্যবতীও বটে। অশোক কয়েকবার যা দেখেছে মনে হয়েছে মহিলা বেশ বুদ্ধিমতী এবং অমায়িক হাসি খুশি। প্রায় 8 বছর বিয়ে হয়েছে, অভাব একটি মাত্র, কোনো সন্তানাদি হয়নি। অনেকেই অনুমান করে আর বোধহয় হবে না, যার দোষেই হোক। সুবিমল একটি নিঃশ্বাস ফেলে নতুন আরও একটি সিগারেট ধরিয়েছিলেন। অশোক লক্ষ্য করেছিল ওর আঙুল কাঁপছে, মনে হয়েছিল নার্ভের টেনশনের ব্যাপার। সুবিমল আবার বলেছিলেন, প্রায় বছর দেড়েক আগে এসব পুজো হতে মাদুলি তাবিজ নেওয়া আমি প্রায় ছেড়েই দিয়েছি। তার কারণও আছে। আমি কলকাতায় বিশেষজ্ঞকে দিয়ে নিজেকে পরীক্ষা করিয়েছি। তাতে জানা গিয়েছে আমার বীর্য থাকলেও স্পার্মাটো মানে ওই শুক্রকীট মৃতও বলা যায় না। আমার কোনো স্পার্মাটো সৃষ্টি হয় না। তার জন্য নর্মাল সেক্স লাইফের কোনো অসুবিধে হয় না। কিন্তু মানুষের জন্মের যা মূল সেই শুক্রকীট না থাকার দরুন আর ঔরসে কখনোই কোনো সন্তান হবে না। কথাটা দুঃখের হলেও নির্মম সত্য। বিশেষজ্ঞ একবার পরীক্ষায় এরাই দেননি, দুবার পরীক্ষা করেছিলেন। জানিয়েছেন আমার ভেতরে স্পার্মাটো সৃষ্টি করাও সেটা সম্ভব নয়। সাধারণত অল্প বয়সে কোনো ভারী রোগ হলে অনেক সময় এরকম ঘটে। আমার কিন্তু কোনো ভারী অসুখ কখনোই সেরকম করেনি। আমার জন্মই শুক্রকীটহীন জীবন নিয়ে। অশোক অবাক হয়ে সুবিমলের দুঃখের কাহিনী শুনেছিল। মানুষের শরীরের বিষয়ে এ ধরনের কোনো ব্যাপার ওর জানা ছিল না। সুবিমলের চোখ মুখ যেন আরও শুকিয়ে উঠেছিল, অথচ একটা উত্তেজনাও লক্ষণীয় ছিল। দ্বিতীয় সিগারেটটা শেষ হতে না হতেই কম্পিত হাতে তৃতীয় সিগারেটটা ধরিয়ে বলেছিলেন, এরপরে তোমার বৌদিকে পরীক্ষা করার আর কোনো প্রশ্নই ছিল না। গলদ কোথায় তা আমার জানা হয়ে গিয়েছিল, কিন্তু তোমার বৌদির কাছে কথাটা আমি বলতে পারিনি পারিনি। তার কারণ সেটাও একটা ইন্টারনাল কারণ বলতে পারো। পুরুষের রক্তের মধ্যেই বোধহয় এই দুর্বলতা মিশে থাকে। স্বামী তার পৌরসের গর্বের কথা বলতে পারে, কিন্তু সামান্য দুর্বলের কথা পারে না বলতে। এই পর্যন্ত বলে সুবিমল থেমেছিলেন। অশোক দেখেছিল সুবিমল সিগারেটটা আঙুলের চাপে দুমড়ে ফেলেছিলেন। যা বলতে চাইছিলেন তা উচ্চারণ করতে যেন কষ্ট হচ্ছিল। অশোক তখনও ব্যাপারটা অনুমান করতে পারছিল না। সুবিমলের একটি আত্মিক কষ্ট ছাড়া ও ওর মুখের দিকে অপলক তাকিয়েছিল। সুবিমল সিগারেটটা ছ্যাদানিতে গুঁজে দিয়ে হঠাৎ একটু যেন হাসবার চেষ্টা করেই বলেছিলেন, দিন 7 আগে তোমার বৌদি বললেন তিনি সন্তান সম্ভবা। বলেই তিনি আরও একটি সিগারেট ধরিয়েছিলেন। অশোক সহসা যেন কথাটা সূত্র ধরতে পারছিল না। পর মুহূর্তেই বিদ্যুৎ ছিলিকের মতো কথাটা ওর মস্তিষ্কে বিঁধেছিল। বুঝতে পেরেছিল সুবিমল কেন এত বিচলিত হয়েছেন, কিন্তু এমন একটা দাম্পত্য বা পারিবারিক বিষয় সুবিমল ওকে বলতে এসেছে কেন, এটা কিন্তু অশোক একেবারেই বুঝতে পারেনি। তবুও দ্বিধার সঙ্গে জিজ্ঞাসা করেছিল, সেটা কি নিতান্তই অসম্ভব? যদি অসম্ভব বলে না মনে করি, তাহলে পৌরাণিক কাহিনীর বা রূপকথার দেবতার বরকে বিশ্বাস করতে হয়। কিন্তু আমার পক্ষে তা তো সম্ভব না। নিজের বিষয়ে আমার মনে এতটুকু সন্দেহ নেই যে বিশেষজ্ঞ আমার সিমেন্স পরীক্ষা করেছিলেন, তার পরীক্ষাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি নিশ্চিত বিভার পেটে যে সন্তান এসেছে তার জন্মদাতা অন্য কেউ। সুবিমলের দৃঢ়তা দেখে অশোক কয়েক মিনিট কথা বলতে পারেনি। তারপর বলেছিল, তবুও আপনি একবার বৌদিকে পরীক্ষা করিয়ে দেখতে পারেন। অনেক সময় শুরু প্রেগনেন্সি করিয়েছি। কথা প্রথমে আমার মনে হয়েছিল হয়তো এটা ফলস প্রেগনেন্সি। আমাদের রীতা মিত্রের মাদার্স হোমে নিয়ে গিয়েছিলাম। পরীক্ষায় জানা গেছে বিভার প্রেগনেন্সি জেনুইন। এখন সে 3 মাসের গর্ভবতী। বৌদির সঙ্গে এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে? কোন বিষয়ে? আপনার বিষয়ে। বৌদিকে সব ভেঙে বলেছেন? তাহলেই সে প্রশ্ন উঠে পড়বে, তার মুখোমুখি দাঁড়াবো কেমন করে? সেটাই সমস্যা। আর দাঁড়ানো মানেই তুমি বুঝতে পারছো, হয় এদিক না হয় ওদিক। সুবিমলের কথা শুনে অশোক বুঝেছিল যে তিনি অত্যন্ত উত্তেজিত। নিজেকে অপমানিত ভাবছেন তো বটেই, একটা তীব্র যন্ত্রণাও ভোগ করছেন।
হয়তো খুবই স্বাভাবিক, কিন্তু এ বিষয়ে করণীয় তার কী বা থাকতে পারে, বিশেষ করে অশোকের। ও জিজ্ঞাসা করল, তা এখন কি করবেন ভাবছেন? 7 দিন ধরে দিনরাত সেই কথাই ভাবছি। ভেতরে ভেতরে এ যন্ত্রণা পুষে রাখা ভীষণ কঠিন। তবু আমি কিছুই বলতে পারছি না। সর্বাগ্রে আমার জানা দরকার সে বিভা কার সঙ্গে যুক্ত। এ কথা তো আপনি বাড়ি অন্য লোকেদের কাছে জানতে পারেন। অন্য লোক বলতে দীপালি, যে মেয়েটি আমার বাড়িতে সর্বক্ষণ থাকে, ঠিক আছে, দুবেলা কাজ করে দিয়ে চলে যায়। বিভা রান্নাটা নিজেই করে, বাদবাকি সংসারের যা কিছু সবই দীপালি দেখাশোনা করে। দীপালিকে আমি নানানভাবে জিজ্ঞাসাবাদ করেছি, এমনকি প্রচুর টাকার লোভও দেখিয়েছি। অবশ্যই বিভাকে লুকিয়ে এসব করেছি। আমি জানি দীপালি কিছুই জানে না। সে গরিবের ঘরের স্বামী, পরিত্যক্তা, 3 কুলে কেউ নেই। 1000 টাকা তার কাছে অনেকখানি টাকা। তাছাড়া আমি ওর চোখ মুখ দেখেই বুঝেছি ওর কাছে সমস্ত ব্যাপারটাই অবিশ্বাস্য। জীবনে এত অবাকও কখনো হয়নি। ছলনা করলে আমি বুঝতে পারতাম। দীপালিকে ফাঁকি দিয়ে বাড়ির মধ্যে কারোর সঙ্গে মেলামেশা করা কি সম্ভব? সেটা আমারও প্রশ্ন, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। বৌদিকে এর মধ্যে বাপের বাড়ি বা অন্য কোথাও গিয়েছিলেন? কোথাও না। 6 মাস আগে আমার সঙ্গে সাউথ ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল। তাছাড়া আর কোথাও যায়নি। এই শহরে কারোর বাড়িতে বৌদির নিয়মিত যাতায়াত আছে? কোনো বাড়িতেই না। বিভাকে সেজন্য অনেকে দেমাকি ভাবে। আমার সঙ্গে ছাড়া বাড়ি থেকেও কোথাও বেরোই না। কিন্তু সুবিমলদা, এ বিষয়ে আমি কি করতে পারি? তুমি শুধু সেই লোকটিকে খুঁজে বের করে দাও। কি সে, যে বিভার সন্তানের জন্মদাতা? তা জেনেই বা আপনার কি হবে? আমার মনে হয় এ বিষয়ে বৌদির সঙ্গে কথা বলে যা হোক একটা ফয়সালা করে নেওয়াই ভালো। বিভার সঙ্গে কি ফয়সালা আমি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকেও বুঝিয়ে বলতে পারছি না। এমন একটা ব্যাপার, আমি জানি না তুমি ব্যাপারটা ফিল করতে পারছো কিনা। এত ডেলিকেট, অথচ সুবিমল কথা শেষ করতে পারেনি। একটা অসহ্য যন্ত্রণা আর উত্তেজনার কথা হারিয়ে ফেলেছিলেন। অশোক বুঝতে পারছিল সুবিমলদার এই অবস্থাটা ভালো না। এর পরিণতি ওর শরীর বা স্নায়ুর পক্ষে গুরুতর ক্ষতির কারণ হতে পারে। ওর অবস্থা থেকে অনুমান করা যাচ্ছিল বঞ্চনা এবং অপমানটাই সব না। সম্ভবত উনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন। তা না হলে রাগে এবং ঘৃণায় সরাসরি একটা ব্যবস্থা গ্রহণ করতেন। রীতিমতো বৈজ্ঞানিক প্রমাণ ওর হাতে আছে। তাতে ওর স্ত্রী দ্বিচরিণী, এটা প্রমাণ করা কিছুমাত্র অসুবিধার বিষয় না। বিচ্ছেদ অনায়াসেই হতে পারে, কিন্তু সেরকম কোনো ফয়সালার কথা সুবিমল ভাবতেও পারছিলেন না। সুবিমল আবার নিজেই বলে উঠেছিলেন, এমনকি আমার এই কথা মনে হয়েছিল সাময়িকভাবে হয়তো আমার স্পার্মটা জন্ম নিতে পারে। মানে মনে হতেই আমি কলকাতায় সেই বিশেষজ্ঞকে টেলিফোন করে জিজ্ঞাসাও করি এরকম কিছু ঘটতে পারে কিনা। জবাবে তিনি বলেছিলেন অসম্ভব। আমার সবকিছু তিনি যেভাবে পরীক্ষা করেছেন বাস্তব ক্ষেত্রে তা কখনো সম্ভব নয়। এরপরে বলতে বলতে সুবিমল যেন অস্থির হয়ে উঠেছিলেন। ওর চোখ দুটো লাল হয়ে উঠেছিল। বলেছিলেন, এরপরে আমি কি ব্যবস্থা করব আমি জানি না, কিন্তু আমাকে জানতেই হবে সে কে, কার সঙ্গে বিভার কি ব্যাপার আছে, কিভাবে সেই যোগাযোগ ঘটেছে। বিভাকে আমি সে কথা জিজ্ঞাসা করতে পারছি না, পারবো না, কিন্তু না জানলে আমার মাথা খারাপ হয়ে যাবে। অশোক সুবিমলের মনের অবস্থাটা অনুমান করতে পেরেছিল। 8 বছরের বিবাহিত জীবনে যাকে উনি কখনো কোনো কারণে বিশ্বাস করতে পারেননি, দাম্পত্য জীবন চরম বিপর্যয়ে। একদিকে যেমন সমস্ত বিশ্বাস ধূলিসাৎ হয়ে গিয়েছে, তেমনি পৌরসত্বেও প্রচণ্ড আঘাত লেগেছে। মনের ভারসাম্য এখনও আছে, ভেঙে যাওয়াটা কিছুমাত্র বিচিত্র না। অশোকের মনে হয়েছিল এর থেকে আরও একটি ভয়ঙ্কর বিপর্যয়ের সৃষ্টি হতে পারে, হয় বিবাহত্যা, অথবা ইতিমধ্যেই যে অপরিচিতকে সুবিমল প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন তার নিধন। প্রবাদ, যুদ্ধ আর প্রেমে মানুষ কখনো নীতি আদর্শকে মানতে চায় না। মহাভারতও সেই সাক্ষী দেয়। অশোক আরও ভেবেছিল সুবিমল তার স্ত্রীর সঙ্গে তথাকথিত ভদ্রলোকের মতো কোনো ফয়সলা করতে পারবেন না। অধিকাংশ ক্ষেত্রে মানুষের মনে ঘৃণা যত তীব্র, কৌতূহল ততখানেই তীব্র। মেঘনাদের মতো কেউ মেঘের আড়াল থেকে তীর নিক্ষেপ করে যাবে, এটা অসহনীয়। তাকে দেখতে এবং জানতে হবে। সুবিমল আবার একটা সিগারেট ধরিয়েছিলেন। অশোক জিজ্ঞাসা করেছিল, গত 7 দিন ধরে বৌদির আচরণে নতুন কিছু লক্ষ্য করেছেন? তেমন একটা কিছু মনে করতে পারছি না।
তা আপনার মধ্যে তো বেশ পরিবর্তন হয়েছে, সেটা কি বৌদির চোখে পড়ছে না? না, সেরকম কিছু দেখিনি। শরীরটাও বিশেষ ভালো নেই। প্রেগনেন্সির নানান উপসর্গগুলো দেখা দিতে আরম্ভ করেছে। আমি ইচ্ছে করেই কয়েকদিন একটু বেশি রাত্রে শুতে যাচ্ছি। বিভার সঙ্গে আমাকে বেশি কথা বলতে না হয়। কথা বলতে গেলে কি বলে ফেলবো সেই ভয়ে দেরি করি। বিভা ঘুমিয়ে পড়ে। সেটাই যা রক্ষে। অশোক বুঝতে পেরেছিল বিভার ঘুমিয়ে পড়া মানে সে নিশ্চিন্ত আছে, কিন্তু তবুও সে সুবিমলকে জিজ্ঞাসা করেছিল, তা আপনার মধ্যে তো বেশ পরিবর্তন হয়েছে, সেটা কি বৌদির চোখে পড়ছে না? অন্তত বিভার আচরণ, কথাবার্তা থেকে তা বোঝা যায় না। অবশ্যই আমি ওর সামনে বিশেষ যাচ্ছি না। অশোক তথাপি এ বিষয়ে ওর কি করণীয় সেটা স্থির করতে পারেনি। খুনের রহস্য উদ্ঘাটনের থেকেও ব্যাপারটা ওর কাছে বেশি জটিল বলে মনে হচ্ছে। তাছাড়া এরকম বিষয়ে ওর যেতে ইচ্ছেও করছিল না, একটু সংকোচ করেই বলেছিল, সুবিমলদা, এই ব্যাপারে আপনি আমাকে ছেড়ে দিন, আমার পক্ষে এটা ঠিক হয়ে উঠবে না। সুবিমল ওর হাত চেপে ধরে ব্যগ্রভাবে বলেছিলেন, অশোক, এ বিষয় নিয়ে আমি কারোর কাছে যেতে পারবো না। তোমার ওপরে আমার আস্থা আছে, তুমি একমাত্র পারো এটা বের করতে। সুবিমলের ব্যাকুলতা দেখে অশোক হঠাৎ করে কিছু বলতে পারেনি। সুবিমল আবার বলেছিলেন, টাকা পয়সার কথা তোমাকে আর কি বলবো, তুমি যা বলবে। আরে ছি সুবিমলদা, টাকা পয়সার কথা কি বলছেন? জানি ভাই, খাওয়া পড়ার অভাব তোমাদের বাপ পিতামহ রেখে যাননি, কিন্তু তুমি আমাকে রিফিউজ করতে পারবে না। আমি জানি তুমি এটা পারো। তোমাকে তোমাকে আমার জন্য করতেই হবে এটা। বেশ, আমি চেষ্টা করছি, তবে আপনাকে কিন্তু মনে রাখতে হবে সুবিমলদা, যে লোকের সঙ্গে বৌদি তার নিজের ইচ্ছায় কিছু করেছেন তার কোনো ক্ষতি করা আপনার উচিত হবে না। আর মনে যত কষ্টই পান, কিন্তু উত্তেজনার মাথায় বৌদিকে হঠাৎ করে কিছু করে বসবেন না। হঠাৎ কিছু করে বসা বলতে কি বলছো? অনেক কিছুই হতে পারে, হয়তো মারধর করবেন। এখনো পর্যন্ত সেরকম কিছু মনে হয়নি। আর একটা কাজও আপনি করতে পারেন, ইমিডিয়েটলি কোনো ক্লিনিকে গিয়ে অ্যাবর্শন করে নিতে পারেন, অবশ্য যদি বৌদির ইচ্ছে থাকে। তুমি কি বলতে চাও? তোমার বৌদির ইচ্ছাই সব? আমার মেনে নেবার কোনো প্রশ্নই নেই? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আপনি মেনে না নিলে কিছুই হতে পারে না। কিন্তু আমি সেসব কথা এখনো কিছুই ভাবিনি। আগে আমি কেবল জানতে চাই সে কে। ঠিক আছে, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব, হয়তো আপনার বাড়িতে আমাকে যেতে হতেও পারে। আর চেষ্টা করবেন বৌদির সামনে স্বাভাবিক থাকতে, ওর মনে যেন কোনো সন্দেহের উদ্রেক না হয়। সে চেষ্টা আমি করে যাচ্ছি। সুবিমল চলে যাওয়ার পর অশোক অনেকক্ষণ চুপচাপ বসে ভেবেছিল। অবাস্তব না, কিন্তু এরকম একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কেউ ওর কাছে কখনো আসেনি। সুবিমলের কথা থেকে একটা জিনিস নিশ্চিতভাবে বোঝা গিয়েছিল, ঘটনাটি নিশ্ছিদ্র সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার দ্বারা এটা প্রমাণিত যে বিভা গর্ভবতী, এবং সুবিমলের দ্বারা তা সঞ্চারিত না। সন্তানের জন্ম কোনো অলৌকিক ঘটনা হতে পারে না, এতএব জন্মদাতা নিশ্চয়ই কেউ আছে, কিন্তু কে সে? যোগাযোগ কি করে সম্ভব? দীপালি নামের ঝিকে সুবিমল বিশ্বাস করেন না। তার অর্থ দ্বারায় বাড়িতে সর্বক্ষণ একজন থাকা সত্ত্বেও সে কিছুই জানতে পারেনি। বিভা একলা বাইরে বেরোন না, একলা কোনো বাড়িতে যাতায়াতও নেই, বাড়িতে কোনো আত্মীয় স্বজনও কিন্তু কেউ আসেনি। কোনো পুরুষের পক্ষে বাড়ির অন্দরমহলে যাওয়াও সম্ভব না। সুবিমল প্রায়ই কলকাতায় যান, সকালে যান, বিকেলে আসেন, অন্যান্য দিন দুপুরে বাড়িতেই থাকেন। রাত্রে তার বাড়ির বাইরে থাকার কোনো প্রশ্ন নেই। এত প্রশ্ন জাগে বিভা দীপালিকে নিয়ে সুবিমলের অবর্তমানে যখন দুপুরে বাড়িতে থাকেন, তখন দীপালি কোথায় থাকে আর বিভা কোথায় থাকেন? সম্ভবত এর জবাব বিভা ওপরে শোবার ঘরে শুতে যান, দীপালি নিচে বা ওপরে বারান্দায় কোথাও থাকে। দীপালির যদি দিনে ঘুমানোর অভ্যাস থাকে, তবে সেই সময়টা বিভা কাজে লাগাতে পারেন। আবার একথাও ভাবতে হয় যে বিভার স্বভাব দ্বিচরিণী নয়। তা যদি হতেন, তাহলে সুবিমলের পরীক্ষার আগেই তিনি মা হতে পারতেন। সুবিমল কোনোদিন কিছু বুঝতেই পারতেন না। 1.5 বছর আগে পরীক্ষা করিয়েছিলেন বলেই এখন তিনি বুঝতে পারছেন। গত 1.5 বছরের প্রথম 1 বছরের মধ্যেও বিভা নিশ্চয়ই কিছুই করেনি। গর্ভধারণে তিনি সক্ষম, কিছু করলে তার আগে গর্ভবতী হতেন। এখন তিনি 3 মাসের গর্ভবতী। ধরা যেতে পারে গত 4 মাস থেকে 6 মাসের মধ্যে তার সঙ্গে কোনো পুরুষের যোগাযোগ হয়েছে। 6 মাস আগে বিভাকে নিয়ে সুকমল দক্ষিণ ভারতে বেড়াতে গিয়েছিলেন।
সম্ভবত মাসখানেক বেরিয়েছেন। সেই সময় যদি কিছু ঘটে থাকতো তাহলে গর্ভকাল আরও বেশি হতো, প্রায় 4 থেকে 5 মাস। এত বাইরে কিছুই ঘটেনি। তাহলে অশোকের সামনে সুবিমলের দোতলা বাড়িটা ভেসে উঠেছিল। রাস্তার উপরে ছোট্ট একটি দোতলা বাড়ি, পূবমুখ। পেছনের পশ্চিম দিকে একটি ছোট্ট বাগান রয়েছে। পাঁচিল ঘেরা বাগানের আশেপাশে আরও কয়েকটা বাড়ি আছে। প্রতিবেশী কোনো পুরুষের যদি ব্যাপার হয়, দিনের বেলা পাঁচিল টপকে সুবিমলের বাড়িতে ঢোকা কঠিন, লোকের চোখে পড়বেই। তাহলে গতকাল বিকেলে তখনও অশোকের সান্ধ্য আড্ডার বন্ধুরা এসে জোটেনি। ও বাড়ির ভেতরে গিয়ে খিড়কির দরজাটা খুলে ছোট গলির অন্যদিকের মুখে কাঞ্চন বৌদির বাড়িতে গিয়েছিল। বিকলাঙ্গ জ্ঞাতিদাদা গোবিন্দের স্ত্রী কাঞ্চন বৌদি, নিঃসন্তান যুবতী, অশোকের বন্ধু। বাড়ির ভিতর ঢুকে দেখেছিল গা ধুয়ে চুল বেঁধে শাড়ি পরে কাঞ্চন উঠোনের দ্বারায় বারান্দায় পা ঝুলিয়ে বসে রয়েছে। পাথর বাটি থেকে তুলে কিছু খাচ্ছিল। অশোককে সে দেখতে পায়নি। ও পা টিপে টিপে কাছে গিয়ে দেখেছিল কাঞ্চন তেঁতুলের আচারে একেবারে মজে রয়েছে। বিকেলে অশোককে কাঞ্চন চা খাইয়ে এসেছিল, তারপরে নিশ্চয়ই আচার নিয়ে একলা বসেছে। ও ঠোঁট টিপে হেসে বলেছিল, এই সুখবরটা ঘন্টাখানেক আগেও তো দাওনি। কাঞ্চন চমকে ওঠে। কে রে? মুখ ফিরিয়ে অশোককে দেখেই ভেজা ঠোঁট ফুলিয়ে ভুরু কুচকে বলল, অসভ্য, এমন চমকে দিয়েছে? হ্যাঁ, তা নয় হলো, কিন্তু সুখবরটা চেপে গেছো কেন? কিসের সুখবর? এই যে রসি রসি তেঁতুলের আচার গিলছো, তার তো একটাই কারণ হতে পারে। সেটা কি? আর শুনেছি বিবাহিত মেয়েরা একসময় খুব আচার টাচার খায়, এর রুচি নাকি নষ্ট হয়ে যায়। কাঞ্চন লাফ দিয়ে উঠে অশোককে কিল মারতে উদ্যত হয়েছিল। অশোক ছিটকে সরে এসেছিল। কাঞ্চন ফুঁসে উঠে বলেছিল, পাজি কোথাকার, মুখে কিছু আটকায় না? বলেই কাঞ্চন অভিমানে মুখ ভার করে। আবার বলেছিল তারপর, এ জন্মে কোনোদিন মা হতে পারবো না জেনেই এরকম ঠাট্টা করতে পারলে? ভাই কাঞ্চন বৌদি, সিরিয়াসলি নিও না, একটু তোমার পিছনে লাগছিলাম। কাঞ্চন যতক্ষণ না হেসেছে ততক্ষণ অশোক হাত জোর করে দাঁড়িয়েছিল। বলেছিল, ক্ষমা তো। ফাজিল কোথাকার, তা এ সময় আড্ডা ছেড়ে বাড়ির ভেতরে কেন? এক কাণ্ড ঘটেছে, তোমাকে বলতে এলাম। বলে অশোক সুবিমল আর বিবার ঘটনাটা বলেছিল। অশোকের যা কিছু কথা সবই কাঞ্চন জানে। ওর সব আলোচনায় কাঞ্চনের সঙ্গে হয়। কাঞ্চনের স্বাভাবিক বুদ্ধি অনেক সময় আশ্চর্য রকমের সূত্র ধরে দেয়। কাঞ্চন সব ঘটনা শুনে হেসে উঠেছিল। এ যে তোমার সেই চিঠিটা, মেয়ে ল্যারকা হওয়ার মতো, সত্যি নাকি? হ্যাঁ, এসব কথা আবার মিথ্যে করে বলা যায় নাকি? দেখো বাবু, আমার মনে হয় ঘটনাটা হঠাৎই ঘটে গেছে। এটা কোনো নিয়মিত মেলামেশার ব্যাপার নয়। সেটা আমারও মনে হয়েছে। বিভা দাশগুপ্ত দুশ্চরিত্রা নয়, অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে গেছে, যা মানুষ সবসময় ব্যাখ্যা করতে পারে না। কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে কার সঙ্গে? এমন কারোর সঙ্গে যাকে কিছুতেই সন্দেহের মধ্যে আনা যায় না। সেরকম কারোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই যাবে, যেতেই হবে। সে হয়তো সামনেই রয়েছে, কিন্তু তাকে চেনা যাচ্ছে না। ভালো করে খোঁজো, ঠিক পাবে। অশোক গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। বেলা প্রায় 4:30। অশোক এসে দাঁড়ালো সুবিমলের বাড়ির বিপরীত দিকে। নিচের দরজা জানলা সবই বন্ধ। ওপরের ব্যালকনি ফাঁকা, কিন্তু সেখানে কেউ নেই। গ্যারেজের কোলাপসেবল গেটের তালা বন্ধ, গাড়ি নেই। সুবিমল কোথাও গিয়েছেন। অশোক ওপরের দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ, কিন্তু জানলাগুলো খোলা। বিবাহ হয়তো এখন ওপরেই আছেন। দীপালি কি নিচে কাজ করছে? সম্ভবত। সুবিমলের বাড়ির পাশ দিয়ে পশ্চিম দিকে একটি রাস্তা গিয়েছে, সেদিক থেকে কোলাহল ভেসে আসছে। অশোক সেদিকে গেল। সুবিমলের বাগানের পাঁচিলের পাশ দিয়ে গেল। পাঁচিল শেষ হতেই বাদিকে খানিকটা পুরো জায়গা, মাঠ বলা যায়। সেখানে কিছু ছেলে ফুটবল খেলছে। কোলাহলটা ওদেরই চিৎকার চেঁচামেচি। মাঠের গায়েই সুবিমলের বাগানের পাঁচিলের সীমানা। অশোক ভেতরের দিকে তাকিয়ে দেখল বাড়ির পশ্চিম দিকেও দোতলায় রেলিং ঘেরা বারান্দা রয়েছে। এদিকটা দরজা জানলা সবই খোলা, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। অশোক ছেলেদের খেলা দেখতে দেখতে খানিকটা এগিয়ে গেল। এই পাড়ায় ওর জানাশোনা 2-3 জন বন্ধু আছে, সকলেই চাকরি করে, এখনও ফেরেনি। অশোক আবার ফিরল, আর তখনই একজন শট লেগে বলটা সুবিমলের পাঁচিল ডিঙিয়ে বাগানে গিয়ে পড়ল।
পাঁচিলটা তেমন একটা উঁচু নয়। সঙ্গে সঙ্গে 2-3টে ছেলে লাফিয়ে পাঁচিলে ওঠার চেষ্টা করলো। বিভাকে দেখা গেল রিলিংয়ের ধারে এসে দাঁড়ালেন। মাথায় ঘোমটা নেই, আলুলায়িত কেশ, রূপসী, সত্যিই রূপসী। বলে উঠলেন, তোদের আসতে হবে না, নিমু যাচ্ছে। অশোক আর দাঁড়ালো না, কিন্তু খুব মন্থরভাবে এগোলো। পাঁচিলের উপর বাগানের ছেলেদের দিকে তাকিয়ে বলল, এই নিমু, ওই যে আম গাছের গোড়ায় বলটা পড়ে রয়েছে। হঠাৎ নিমু নামের কেউ বাগানে এসেছে। অশোক দেখতে পাচ্ছে না। 2-3 সেকেন্ড পরেই শট করার একটা আওয়াজ হলো। বলটা মাঠে এসে পড়ল। ছেলেরা পাঁচিল থেকে নেমে মাঠে দৌড়লো। আবারও 2-3 সেকেন্ডের মধ্যেই বাগানের ভেতর থেকে পাঁচিলের উপর একটি ছেলে লাফিয়ে উঠল। 13-14 বছর কি তার থেকেও একটি বেশি বয়সের ফর্সা ছেলে, হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে, পাঁচিলের ওপর দাঁড়িয়ে। প্যান্টের পকেট থেকে সে একটা ডাসা পেয়ারা বের করে কামড় বসিয়ে বিভার দিকে তাকালো। বিভা হাসলেন, বললেন, পড়ে যাবে নেমু, নেমে পড়ো। নেমু লাফ দিয়ে পাঁচিল থেকে নামলো, নেমে মাঠের দিকে দৌড় দিল। বিভা একটু হেসে ভেতরে চলে গেলেন। অশোক তাকালো মাঠের দিকে। সবাই প্রায় একই বয়সের কিশোর, পাড়ার ছেলে। অশোক আর না দাঁড়িয়ে চলতে লাগলো। সুবিমলের বাড়ির সামনের দিকে এসে আশেপাশের দিকে তাকালো। কয়েকটা ছোটোখাটো দোকান, মুদিখানা, মিষ্টির দোকান, চায়ের দোকান, নিতান্ত পাড়ার মধ্যে যা থাকে। অশোক আবার বাড়িটাকে দেখল। দক্ষিণে লাগোয়া একটি একতলা বাড়ি, শ্রীশ মুক্তারের বাড়ি। অশোক যতদূর জানে শ্রীশ মুক্তারের কোনো যুবক পুত্র নেই, একাধিক যুবতী কন্যা রয়েছে। মুক্তার কন্যাদের শহরে একটু দুর্নামও রয়েছে। কারোরই বিয়ে হয়নি, ছেলেদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়। কিন্তু অশোকের কোনো কাজ হবে না তাতে। মুক্তারের মেয়েরা জন্মদাতা হতে পারে না। ও চিন্তিত মুখে এগিয়ে চলল। বড় রাস্তায় গিয়ে একটা সাইকেল রিক্সা নিয়ে মাইলখানেক দূরে সুবিমলের পেট্রোল পাম্পে গেল। সুবিমল তখন ছিলেন। অশোককে ডেকে ভেতরে নিয়ে বসালেন। অশোক বলল, আপনার বাড়ির আশেপাশটা একটু ঘুরে এলাম। সুবিমল কৌতূহলিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিছু জানতে পারলে? না, আশপাশটা একটু দেখে এলাম। আপনার বাগানের পেছন দিকে গিয়েছিলাম, সেখানে পাড়ার ছেলেরা খেলা করে। হ্যাঁ, ওখানে বাচ্চা ছেলেরা খেলা করে। ওদিকেও দেখলাম বারান্দায় দাঁড়িয়ে আছে। বলটা বাগানে গিয়ে পড়েছিল। নিমু বলে একটি ছেলে বোধহয় বাড়ির মধ্যেই ছিল। হ্যাঁ হ্যাঁ, সুকুমারদার ছেলে, সুকুমার ব্যানার্জি, ডানলপে চাকরি করেন। বলটল পড়লে বা এমনিও নিমু কখনো যায়। বাগানের দিকটাই কি তোমার সন্দেহজনক কিছু মনে হলো? না, আমি আজ যাই, 2-1 দিন পরে দেখা করব। সন্ধ্যাবেলা অশোক ওর নিজের দোতলার ঘরে খাটে বসে আছে। কাঞ্চন আর ও দুজনেই চোখে চোখে তাকিয়ে রয়েছে। অশোকের চোখে নিবিড় জিজ্ঞাসা, কাঞ্চনের চোখে একটি অর্থপূর্ণ সংকেত। অশোক জিজ্ঞাসা করল, তুমি নিজের চোখেই দেখেছ? নিজের চোখে? তা বলে ইচ্ছে করে কি দেখেছি? চোখে পড়ে গেছিল তাই দেখেছি। কেন, তোমার নিজের কোনো অভিজ্ঞতা নেই? বলতে বলতেই কাঞ্চনের মুখটা লাল হয়ে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিল। আছে, তবে অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম। পাখিটাকে ধরবো কেমন করে বলো তো? ছোঁ মেরে তুলে নিয়ে যাও কোনো ফাঁকা জায়গায়, তারপরে। অশোক যেন গভীর চিন্তা থেকে জেগে উঠল, বলল, পাখিটা বেশি সজাগ হলেই মুশকিল। আচ্ছা, তুমিও তো এইভাবে মা হতে পারো। কাঞ্চন ঘাড়ে ঝাঁকুনি দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, সে আমি যখন খুশি হতে পারি, তুমি নিজেই ভালো করে তা জানো। বলেই সে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। পরের দিন অশোককে দেখা গেল বিকেলবেলা গঙ্গার ধারে নিরালায় একটি ঘাটে বসে থাকতে। এইদিকে কেউ বেড়াতে আসে না। ও রাস্তার দিকে উদ্গ্রীব চোখে তাকিয়েছিল। প্রায় মিনিট খানেক পরে ও রবিকে দেখতে পেল। রবির সঙ্গে নিমু, একই বয়সের দুজনেই কথা বলতে বলতে ঘাটের কাছে এলো। রবি অশোকের দিকে তাকালো। বাড়ির ছেলে রবিকেই অশোক পাঠিয়ে দিয়েছিল নিমুকে ভুলিয়ে নিয়ে আসতে। অশোক এগিয়ে গিয়ে খপ করে নিমুর হাত কঠিন মুঠিতে চেপে ধরল। তারপর রবিকে বলল, তুই দৌড়ে চলে যা। রবি দৌড় দিল। নিমু হঠাৎ অবাক চোখে তাকিয়ে প্রতিবাদ করে, হাত ছাড়াবার চেষ্টা করল। বারে, আপনি আমাকে ধরলেন কেন? অশোক কঠিন মুখে জ্বলন্ত চোখে নিমুর দিকে তাকালো। এক ঝটকায় নিমুকে আরও কাছে টেনে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, চুপ! এক থাপ্পড়ে তোমার বদনা বিগড়ে দেবো। অসভ্য, বদমাইশ, নোংরা ছেলে। আমি জানি না তুমি কি করেছো। কি করেছি? কি করেছো মায়ের বয়সী মহিলার সঙ্গে? অশোক তার পুরো বাক্যটা শেষ করে না। ক্লাস 8-এ পড়তে এসব বিদ্যে। নাক টিপলে দুধ বেরোয়, তোমার গলা টিপে আজ গঙ্গা জলে ভাসিয়ে দেবো।
বলো, সুমি মালদার বৌদির সঙ্গে কি হয়েছে? নিমো মুহূর্তের মধ্যে কেবল চুপসেই গেল না, ওর দুই চোখে অন্ধকার দেখা দিল। প্রায় কাঁদতে লাগলো ও। আমার কি দোষ? কাকিমা তো নিজেই। নিমো চুপ করে গেল। অশোক ধমকে উঠল। কি? কাকিমা কি করেছে? কাকিমা কি তোমাকে জোর করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করেছিলেন? না, জোর করেননি। প্রথম দিন দুপুরবেলা কাকিমা আমাকে তার গা হাত পা টিপে দিতে বলেছিলেন, আর তারপর দুপুরে কেন গেছিলে? পাঁচিল টপকে বাগানের কাঁচা আম পাড়তে। তখন কাকিমা দেখতে পেয়ে ওপরে ডেকেছিলেন। দীপালি তখন কোথায় ছিল? নিচে ঘুমোচ্ছিলেন। দুপুরে আর কদিন ওরকম গেছো? 3 দিন। অশোক দেখল স্বাস্থ্যবান সুন্দর কিশোর। এখনও গোফের রেখাও স্পষ্ট হয়নি। বয়স 14-15 বা তার কিছুটা বেশি হবে। 8ম শ্রেণীর ছাত্র। বিভা নিজের সর্বনাশ করেছেন নাই কিশোরের, সে বিচারে অশোক যেতে চায় না। জীবন রহস্য ওকে বরাবরই অবাক করেছে। জিজ্ঞাসা করল, কাকিমা তোমাকে দুপুরে আর যেতে বলেন না? না, অন্য সময়? অন্য সময় যাই। তখন কাকিমা কি বলেন? এমনি আদর করে কিছু খেতে দেন। অশোক নিমুর ভীরু চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, বুঝেছে তো, আমি সবই জানতে পেরেছি। খবরদার এ কথা বা আমার কথা যদি কারোকে বলো, তাহলে তোমার বাবা আমাকে আমি সব বলে দেব। কাউকে বলবো না। তোমার কাকিমাকেও না? কাউকে না। অশোক নিমুকে ছেড়ে দিল। যাও, ভালো ছেলের মতো লেখাপড়া করো, খেলাধুলা করো, ওসব আর যেও না। নিমু ঘাড় কাত করে চলে গেল। অশোক এখনো অবাক হয়ে নিমুকে দেখতে লাগলো। সত্যি বিচিত্র মানুষের জীবন। কিন্তু সুবিমল তার স্ত্রীর গর্ভের সন্তানের জন্মদাতাকে কি চোখে দেখবেন বা বিভার সঙ্গে কি করে ফয়সলা করবেন, অশোকের আর তা জানবার দরকার নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।